ক্লাস 11-এর অ্যাকাউন্টেন্সি আমরা ক্যাশ বুক স্টার্ট করেছি। আগের দিন আমরা ক্যাশ বুকের কিছু থিওরিটিক্যাল কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা তারপরের থেকে কিছু থিওরি আলোচনা করে নিয়ে একটা প্রবলেম করব। তাই আজকে আমাদের ক্যাশ বুকের পার্ট 2 ভিডিও। এই ক্যাশ বুক চ্যাপ্টারে যে থিওরিগুলো আমাদের পড়তে হবে সেগুলো আমরা আগের দিন লিখেছিলাম। এখানে টোটাল 8টা টপিক বা 8টা কোয়েশ্চেন আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে দেখো, প্রথম 5টা টপিক আমরা আগের দিন আলোচনা করেছি, অর্থাৎ ডেফিনেশন, ফিচার্স, ফাংশন আর অ্যাডভান্টেজেস অফ ক্যাশ বুক। আর নাম্বার 5-এ ইজ ক্যাশ বুক আ জার্নাল অর এ লেজার। এই টপিকগুলো নিয়ে বা এই কোশ্চেনগুলো নিয়ে আমরা আগের দিন আলোচনা করেছি। নাম্বার 6-এ দেখো 3টে ডিফারেন্স আছে। জার্নাল অ্যান্ড ক্যাশ বুকের ডিফারেন্স, জার্নাল অ্যান্ড লেজার অ্যান্ড ক্যাশ বুকের ডিফারেন্স, আর ক্যাশ অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাশ বুকের ডিফারেন্সেস। এই ডিফারেন্স কিন্তু আমি আলাদা করে আর বলবো না, কারণ জার্নাল সম্বন্ধে ডিটেলস আলোচনা আমি করেছি, লেজার সম্বন্ধে, এবং ক্যাশ অ্যাকাউন্টও কিন্তু লেজারের আন্ডারেই পড়ে, এবং ক্যাশ বুক নিয়েও আমরা আলোচনা করেছি। তাই এই ডিফারেন্সগুলো তোমরা সেই আলোচনাগুলো যদি মন দিয়ে শুনে থাকো তাহলে নিজের থেকেই পারবে। তাই আজকে আমি নাম্বার 7 আর 8 এই দুটো থিওরিটিক্যাল কোয়েশ্চেন নিয়ে আগে আলোচনা করে নেব। নাম্বার 7, ক্যাশ ট্রানজাকশনস থ্রু ব্যাংক, আর নাম্বার 8, ক্লাসিফিকেশনস অফ চেক। ক্যাশ ট্রানজাকশনস থ্রু ব্যাংক অর্থাৎ ব্যাংকের মাধ্যমে নগদ লেনদেন। কোনো প্রতিষ্ঠান নগদ লেনদেন দুভাবে করে, একটা অর্থের মাধ্যমে অর্থাৎ ক্যাশের মাধ্যমে, আর একটা হচ্ছে চেকের মাধ্যমে অর্থাৎ ব্যাংকের থ্রুতে। তো ব্যাংকের মাধ্যমে হিসাব করতে গেলে কিছু কয়েক ব্যাংকের সাথে ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে হয়। তো ব্যাংকে 4 ধরনের হিসাব খোলা যায়, মানে 4 রকমের অ্যাকাউন্ট তুমি ওপেন করতে পারবে। কি কি অ্যাকাউন্ট? ফার্স্ট বলছে কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট, নেক্সট সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট আর রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট। এই 4টে অ্যাকাউন্ট নিয়ে আমরা একটু ছোট করে আলোচনা করে নেব। প্রথম দেখো বলছে কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট। কী কী পয়েন্টস আমি লিখেছি? ফার্স্ট বলছে কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্টস আর ওপেনড বাই বিজনেস ফার্মস। এই অ্যাকাউন্টটা সাধারণত কোনো বিজনেস ফার্ম বিভিন্ন প্রতিষ্ঠানে ওপেন করে থাকে। কোনো ইন্ডিভিজুয়াল পারসন কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারে না। দেয়ার ইজ নো রেস্ট্রিকশন উইচ লিমিটস দ্য অ্যামাউন্ট অ্যান্ড নাম্বার অফ উইথড্রয়ালস। অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ব্যাপারে কোনো রকম রেস্ট্রিকশনস থাকে না, অর্থাৎ কতবার টাকা তোলা যাবে এবং কত অ্যামাউন্টের টাকা তোলা যাবে, দুটোর ক্ষেত্রেই কিন্তু কোনো রেস্ট্রিকশনস থাকে না। নাম্বার 3, ওভারড্রাফট ফেসিলিটি ইজ প্রোভাইডেড। এই কারেন্ট অ্যাকাউন্টে ব্যাংক থেকে ওভারড্রাফট ফেসিলিটি দেওয়া হয়। ওভারড্রাফট ফেসিলিটি মানে কি না, তোমার অ্যাকাউন্টে যত টাকা আছে তুমি তার থেকে বেশি টাকা উইথড্র করতে পারো। তাহলে এটা একমাত্র কিন্তু কারেন্ট ডিপোজিটের ক্ষেত্রেই প্রোভাইড করে থাকে। আর নাম্বার 4, ব্যাংকস জেনারেলি পে নো ইন্টারেস্ট। এই কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্টে কিন্তু কোনো রকম ব্যাংক সুদ প্রদান করে না। র্যাদার মেক এ স্মল চার্জ অন কারেন্ট অ্যাকাউন্ট। বছরের শেষে আনুষঙ্গিক খরচ বাবদ ব্যাংক আবার উল্টে কিছু অর্থ জমা টাকা থেকে কেটে নেয়। তাহলে কারেন্ট অ্যাকাউন্টের মেন 4টে ফিচার্স আমরা মনে রাখবো। এটা কারা ওপেন করে? বিজনেস ফার্ম ওপেন করে। এতে টাকা তোলার ব্যাপারে অ্যামাউন্ট এবং নাম্বার অফ উইথড্রয়ালসে কোনো রেস্ট্রিকশনস থাকে না। ওভারড্রাফট ফেসিলিটি প্রোভাইড করে। আর ব্যাংক এখানে কোনো রকম ইন্টারেস্ট দেয় না, র্যাদার বছরের শেষে একটা স্মল চার্জ কারেন্ট অ্যাকাউন্টে কেটে নেয়, অর্থাৎ টাকা কেটে নেয়। নেক্সট নাম্বার বিতে বলেছে সেভিং ডিপোজিট অ্যাকাউন্ট, সঞ্চয়ী আমানত হিসাব। এটা সম্বন্ধে আমরা মোটামুটি অনেকেই জানি।
It can be opened with a minimum amount as specified by the banks. ব্যাঙ্কস যা স্পেসিফাই করে দেবে সেরকমই একটা মিনিমাম অ্যামাউন্ট দিয়ে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে হয়। সার্টেন রেস্ট্রিকশনস আর ইম্পোজড অন উইথড্রয়ালস ফ্রম সেভিংস অ্যাকাউন্ট, অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্টের মতন সেভিংস অ্যাকাউন্ট থেকে কিন্তু যতবার খুশি বা যত টাকা খুশি টাকা তোলা যায় না, এর একটা রেস্ট্রিকশনস থাকে। যেমন কতবার টাকা তোলা যাবে, হয়তো মাসে 4 বার বা 5 বার, কিংবা 20,000 টাকার বেশি তোলা যাবে না একবারে, এরকম কিছু রেস্ট্রিকশন সেভিংস অ্যাকাউন্টে থাকে। নাম্বার 3, জেনারেলি লো রেট অফ ইন্টারেস্ট ইজ অ্যালাউড। সেভিংস অ্যাকাউন্টের রেট অফ ইন্টারেস্ট কিন্তু লো। আর ওভারড্রাফট ফেসিলিটি ইজ নট অ্যালাউড, এখানে কিন্তু কোনো রকম ওভারড্রাফট ফেসিলিটি দেওয়া হয় না। নাম্বার সি, ফিক্সড ডিপোজিট, এটা সম্বন্ধেও আমরা শুনেছি। দিস অ্যাকাউন্ট ইজ ওপেনড বাই ডিপোজিটিং এ লাম্প সাম অ্যামাউন্ট ফর স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। একটা নির্দিষ্ট সময়ের জন্য এককালীন একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে জমা রাখতে হয়, অর্থাৎ একটা স্পেসিফিক পিরিয়ড অফ টাইমের জন্য ফিক্সড ডিপোজিট করা হয় এবং একটা লাম্প সাম অ্যামাউন্ট ওখানে জমা রাখতে হয়। দ্য ডিপোজিট ইজ রিপেয়েবল আফটার দ্য এক্সপায়ারি অফ দ্য ফিক্সড ডেট, মানে নির্দিষ্ট সময় শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এই আমানত থেকে টাকা তোলা যায় না। আর এই ফিক্সড ডিপোজিটের রেট অফ ইন্টারেস্ট কিন্তু হাই হয়। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে যেহেতু তোমার অনেক দিনের জন্য তোমার টাকাটা ব্যাংকে জমা থাকছে, ব্যাংকে তুমি ডিপোজিট করে রাখছো, তাই এর রেট অফ ইন্টারেস্টটা হাই হয়। এরপর নাম্বার ডিতে বলছে রেকারিং অ্যাকাউন্ট, অর্থাৎ রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট। This account is opened by depositing a specified sum of money at a regular interval for a specific period of time. এই আমানত হিসাবে নির্দিষ্ট সময়কালের জন্য নিয়মিতভাবে, সেটা মান্থলি হতে পারে, কোয়ার্টারলি হতে পারে বা ইয়ারলিও হতে পারে, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে জমা দিতে হয়। অর্থাৎ তুমি যদি 5,000 দিয়ে একটা রেকারিং অ্যাকাউন্ট ওপেন করো ফর 5 years, তাহলে, এবং সেটা হয়তো মান্থলি, তাহলে প্রত্যেক মাসে মাসে তোমাকে তোমার ওই অ্যাকাউন্টে 5,000 টাকা করে 5 বছর পর্যন্ত জমা দিয়ে যেতে হবে। নাম্বার 2তে কি বলছে, উইথড্রয়াল ইজ অনলি আফটার দ্য ম্যাচিউরিটি। এখানেও কিন্তু একটা নির্দিষ্ট সময়ের শেষেই টাকা তোলা যাবে, সেখানে তুমি সুদসহ সমস্ত আসল টাকা একেবারে ম্যাচিউরিটির পরেই পাবে। ইফ ইট হ্যাপেন্স বিফোর ম্যাচিউরিটি, যদি তুমি ম্যাচিউরিটির আগে টাকা তুলে নিতে চাও, ইন্টারেস্ট উইল লস, তুমি কিন্তু কোনো ইন্টারেস্ট পাবে না। অর্থাৎ তুমি ধরো 2 বছর বা 3 বছরের পর যদি টাকা তুলে নিতে চাও, তাহলে এই 2 বছর বা 3 বছরের জন্য তুমি যে ইন্টারেস্টগুলো জমা হয়েছিল সেই কোনো ইন্টারেস্ট কিন্তু এখানে পাওয়া যাবে না। তাহলে এটাই হচ্ছে তোমার রেকারিং অ্যাকাউন্ট। এই 4 ধরনের অ্যাকাউন্ট হয়। এগুলো থেকে সাধারণত এমসিকিউ কোশ্চেন আসতে পারে, যেমন ওভারড্রাফট ফেসিলিটি ইজ প্রোভাইডেড, হাইফেন দিয়ে 4টে অ্যাকাউন্টের নাম দিয়ে দিল, তাহলে তোমাকে বলতে হবে যে কোন অ্যাকাউন্ট থেকে তুমি ওভারড্রাফট ফেসিলিটি পাও। বা হাই রেট অফ ইন্টারেস্ট ইজ অফার্ড ইন বলে 4টে অ্যাকাউন্টের নাম। এইভাবে এমসিকিউ কোশ্চেন আসতে পারে, তাই প্রত্যেকটার ফিচার্সগুলো আমরা ভালো করে মনে রাখব। নেক্সট টপিক ছিল ক্লাসিফিকেশন অফ চেক, চেকের শ্রেণীবিভাগ। চেক কাকে বলে না, ব্যাংক থেকে টাকা তোলা বা অন্য কাউকে ব্যাংকের মাধ্যমে অর্থ প্রদানের জন্য চেক ব্যবহার করা হয়। চেকে কি থাকে না, আমানতকারী অর্থাৎ যার চেক তার স্বাক্ষর এবং টাকার পরিমাণ মিলিয়ে ব্যাংকের চেকের প্রাপককে অর্থ প্রদান করেন। এই চেক 3 রকমের হয়। কি কি বলেছে, বিআরআর চেক, অর্ডার চেক আর ক্রস চেক। এগুলো কি, ফার্স্ট বলছে বিআরআর চেক। বিআরআর চেক বলছে না, যে ব্যাংকের ওপর এই চেক কাটা হয় সেই ব্যাংকে এই চেক জমা দিয়ে বাহক চেকের উল্লিখিত অর্থ তুলতে পারে। অর্থাৎ এই চেকে কোনো পার্সনের নির্দিষ্ট করে কোনো নাম থাকে না। যে ব্যক্তির কাছ থেকে এই চেক ব্যাংক পাবে সেই ব্যক্তির কাছে ব্যক্তিকেই ব্যাংক টাকা দেবে। অর্থাৎ আমার চেক আমি যদি হারিয়ে ফেলি এবং অন্য কেউ যদি সেই বিআরআর চেকটা পায়, তাহলে সেই চেক ব্যাংকে জমা দিয়ে সে কিন্তু টাকা তুলতে পারে।
এটাই হচ্ছে বিআরআর চেক। নাম্বার 2, অর্ডার চেক। অর্ডার চেকে নির্দিষ্ট ব্যক্তির নাম থাকে, অর্থাৎ সেই ব্যক্তি ছাড়া, যে ব্যক্তির নাম ওই চেকে লেখা আছে সেই ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি ওই চেক দিয়ে ব্যাংক থেকে টাকা তুলতে পারবে না। তাহলে যে চেকে প্রাপক বা তার নির্দেশ মতন কোনো ব্যক্তিকে ব্যাংক অর্থ প্রদান করে থাকে তাকেই আদেশবাহী চেক বলে। এই চেকের পিছনে প্রাপককে স্বাক্ষর করে তার সত্তা প্রমাণ করতে হয়, অর্থাৎ তিনি যে টাকা পাবার অধিকারী, অর্থাৎ তিনি যে টাকাটা ব্যাংক থেকে তুলতে পারবেন সেটা তিনি চেকের পিছনে সাইন করে প্রমাণ করতে হবে। নাম্বার 3 কি বলছে? রেখাঙ্কিত চেক বা ক্রস চেক। এই চেকের বাঁদিকের কোণে বা মাঝামাঝি আড়াআড়ি দুটি সমান্তরাল রেখা টানা থাকে। এই চেক ব্যাংকে জমা দিলে সঙ্গে সঙ্গে নগদ অর্থ পাওয়া যায় না। চেকের প্রাপক তার ব্যাংকে এইরূপ চেক জমা দিলে প্রথমে তার হিসাবে চেকের টাকা জমা হয় এবং পরে প্রাপক তার হিসাব থেকে ওই টাকা তুলতে পারে। মানে আমি যদি একটা ক্রস চেক নিয়ে ব্যাংকে জমা দিই, ব্যাংক কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে ক্যাশ দিয়ে দেবে না। ব্যাংক কি করবে? আমার অ্যাকাউন্টে টাকাটা জমা করে দেবে। তারপর পরবর্তীকালে আমি আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারবো। এটা হচ্ছে ক্রস চেক। তাহলে এই 3টে চেকের ক্লাসিফিকেশনও আমরা একটু মনে রাখবো। তাহলে থিওরিটিক্যাল কোশ্চেনগুলো আমাদের এখানেই কমপ্লিট হলো। এরপর আমরা দেখব কী কী টাইপসের ক্যাশবুক হয়, ডিফারেন্ট টাইপস অফ ক্যাশবুক। দেখো 5 রকমের ক্যাশবুক হয়। সিঙ্গেল কলাম ক্যাশবুক, ডাবল কলাম ক্যাশবুক, ট্রিপল কলাম ক্যাশবুক, মাল্টি কলাম ক্যাশবুক, পেটি ক্যাশবুক। সিঙ্গেল কলাম ক্যাশবুক কি? যেখানে একটাই কলাম থাকবে অ্যামাউন্টে, ওই একটা কলামে আমি ব্যাংকের টাকাও রাখবো এবং ক্যাশও লিখব। ডাবল কলাম ক্যাশবুকে দুটো অ্যামাউন্টের ঘর থাকে, অর্থাৎ একটা ক্যাশের কলাম, একটা ব্যাংকের কলাম। ক্যাশের কলামে আমরা ক্যাশ এন্ট্রিগুলো লিখি আর ব্যাংকের কলামে ব্যাংকেরগুলো। ট্রিপল কলাম ক্যাশবুকে 3টে কলাম থাকে, অর্থাৎ ক্যাশ ব্যাংক ছাড়াও একটা ডিসকাউন্টের কলাম থাকে, অর্থাৎ ডিসকাউন্ট অ্যালাউড বা ডিসকাউন্ট রিসিভ যদি হয় সেটা আমরা আলাদা করে একটা কলামে লিখি, সেটা হচ্ছে ট্রিপল কলাম ক্যাশবুক। মাল্টি কলাম ক্যাশবুকে অনেকগুলো ছোট ছোট ঘর থাকে, অর্থাৎ যতগুলো খরচ ততগুলো তার পাশে কলাম করতে হয়। আর নাম্বার 5-এ পেটি ক্যাশবুক, অর্থাৎ খুচরো ক্যাশবুক, খুচরো নগদান বই। এখানে তোমাদের ক্যাশবুকের আন্ডারে সিঙ্গেল কলাম আর ডাবল কলাম ক্যাশবুকটাই আছে সিলেবাসে। ট্রিপল কলাম আর মাল্টি কলাম ক্যাশবুক সিলেবাসে নেই। তাহলে আমরা ক্যাশবুক চ্যাপ্টারে পেটি কলাম ক্যাশবুক আর ডাবল কলাম ক্যাশবুক করব, আর এরপরে আমরা পেটি ক্যাশবুকও নেক্সট চ্যাপ্টার নিয়ে করব। তাহলে আজকে আমরা সিঙ্গেল কলাম ক্যাশবুকের একটা এক্সাম্পল দেখে নেব। তাহলে আমরা প্রবলেমটা একটু পড়ে নিই। প্রবলেম অন সিঙ্গেল কলাম ক্যাশবুক। Enter the following in Sri Bansilal's cashbook and show the balance. 2019 জানুয়ারি 1-এ ক্যাশ ইন হ্যান্ড মানে ওপেনিং ব্যালেন্স। আমরা ফিচার্সে পড়েছিলাম যে ক্যাশবুকে একটা ওপেনিং ব্যালেন্স থাকে, তো ক্যাশ ইন হ্যান্ড দিয়েছে। পারচেজ গুডস, ক্যাশ সেলস, পেড ক্যারেজ অন সেলস, রিসিভ ফ্রম স্যাম, open a bank account and deposited office cash therein, received a check from Messrs. Khosla and Company. The check of Messrs. Khosla and Company deposited into bank. Paid salary to staff in cash. Receive a check from A. Samanto. Endorse A. Samanto's check মানে 18 তারিখের A. Samanto's চেকটাই এন্ডোর্স করেছে কাকে? মানে এন্ডোর্স মিন্স হস্তান্তর করেছে পি কর। 25 মানে জানুয়ারি 25-এ সোল্ড গুডস অ্যান্ড রিসিভ আ চেক ফ্রম জি হাজরা। 27 এন্ডোর্স দ্য চেক অফ জি হাজরা। এই যে 25 তারিখে যে জি হাজরা চেকটা পেলো সেই চেকটাই এন্ডোর্স করে দিচ্ছে 27 তারিখে মিস্টার পুরী ফর পারচেস অফ গুডস, অর্থাৎ মিস্টার পুরীর থেকে জিনিস কিনে তাকে ওই চেকটাই এন্ডোর্স করে দিচ্ছে। 29 received a bearer check from R. Bhatia and encashed it. Encashed it মানে টাকার চেকটা ভাঙিয়ে টাকা ক্যাশ নিয়ে নিয়েছে। নাম্বার 30 জানুয়ারি 31-এ
উইথড্রিউ ক্যাশ ফ্রম ব্যাঙ্ক ফর অফিস ইউজ 10,000। তাহলে এগুলোই নিয়ে আমরা ক্যাশ বুকটা দেখে নেব। তাহলে এখানে আমরা প্রবলেমটা আর তার সাথে সাথে সলিউশনটাও দেখে নেব। সলিউশনে আগে প্রোফর্মাটা দেখে নিই। প্রোফর্মাটা দেখো, যেমন উপরে আমরা লিখি ইন দ্য বুকস অফ বান্সিলাল, তার নিচে ক্যাশ বুক, শুধু ক্যাশ বুক, আর কিছু লিখব না। এবার ডেট, পার্টিকুলার্স, ভিএন, ভিএন মানে কি, ভাউচার নাম্বার, ভিএন ভাউচার নাম্বার মানে যে কোনো ক্যাশ ট্রানজাকশান হলে তার একটা ভাউচার লিখতে হয়, আমরা জানি। সেই ভাউচার নাম্বারটা ক্যাশ বুকে লেখা হয়। তারপর এলএফ, তারপর অ্যামাউন্ট। ক্রেডিট দিকেও সেম, ডেট, পার্টিকুলার্স, ভিএন, এলএফ, অ্যামাউন্ট, এদিকে ডেবিট, এদিকে ক্রেডিট। এইভাবে আমাদের ক্যাশ বুকের প্রোফর্মা লিখতে হয়। এবার একটা করে আমরা ট্রানজাকশান দেখি, আর সেটা ক্যাশ বুকে কীভাবে পোস্ট হয়েছে সেটাও দেখে নেব। তো ফার্স্ট দেখো কি বলেছিল, ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড অলওয়েজ কোন দিকে হয়, ডেবিট দিকে, আমরা জানি, আমরা ফিচার্সে পড়েছি। তাই দেখো এখানে 2019 দিয়ে টু ব্যালেন্স বিডি 12,000। নেক্সট 3 তারিখে ছিল পারচেস গুডস। আমরা জার্নাল ভাবি, পারচেস গুডস হলে কি হয়, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, তাহলে ক্যাশের ক্রেডিট দিকে হবে। তাহলে দেখো এখানে আমি বাই পারচেস অ্যাকাউন্ট বলে 9,000। অবশ্যই ন্যারেশন লিখব, বিং গুডস পারচেসড, কারণ আমরা ফিচার্সে পড়েছি ক্যাশ বুকে ন্যারেশন লিখতে হয়। 5-এ কী ছিল, জানুয়ারি 5-এ ক্যাশ সেলস। ক্যাশ সেলস হলে জার্নাল কি হয়, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, তার মানে ক্যাশে হবে, ক্যাশের ডেবিট দিকে হবে, ক্যাশের ডেবিট দিকে 5 তারিখে টু সেলস অ্যাকাউন্ট, বিং গুডস সোল্ড 16,000। এরপর 6 তারিখ পেড ক্যারেজ অন সেলস, পেড ক্যারেজ অন সেলস 300। তাহলে ক্যারেজ অন সেলস মানে ক্যারেজ আউটওয়ার্ড, তাহলে ক্যারেজ আউটওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, তার মানে ক্যাশ ক্রেডিটে হচ্ছে, তাহলে আমরা ক্যাশের ক্রেডিট দিকে বাই ক্যারেজ আউটওয়ার্ড অ্যাকাউন্ট 300, বিং ক্যারেজ পেড অন সেল। নাম্বার 8 রিসিভ ফ্রম স্যাম, শ্যামের থেকে পেয়েছি টাকা, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু স্যাম অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু স্যাম অ্যাকাউন্ট, তাহলে ক্যাশের ডেবিট দিকে হচ্ছে, তাহলে এখানে দেখো 8 তারিখ দিয়ে টু স্যাম অ্যাকাউন্ট বলে বিং ক্যাশ রিসিভ 2,000। নাম্বার 9 মানে জানুয়ারি 9 ওপেন্ড এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড ডিপোজিটেড অফিস ক্যাশ দেয়ার ইন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করলে জার্নাল কি হয়, আমি জার্নালের সময়ও করিয়েছিলাম যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাঙ্কে তোমার টাকা জমা পড়ছে তাই ব্যাঙ্ক ডেবিট, আর তোমার বিজনেস থেকে ক্যাশ ব্যাঙ্কে জমা পড়ছে মানে ক্যাশ চলে যাচ্ছে তাই ক্যাশ ক্রেডিট। তাহলে ক্যাশ ক্রেডিট হচ্ছে, তার মানে ক্রেডিট দিকে লিখবো, ক্রেডিট দিকে দেখো বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট 6,000, বিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন্ড। নেক্সট 10 রিসিভ এ চেক ফ্রম খোসলা অ্যান্ড কোম্পানি। খোসলা অ্যান্ড কোম্পানির থেকে একটা চেক পেয়েছে, চেক পেয়েছে মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু খোসলা অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট, কারণ চেক তুমি পাচ্ছ, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা বাড়ছে, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু খোসলা অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট, তাহলে ডেবিট দিকে হচ্ছে। তাহলে আমরা এখানে 10 নাম্বার দিয়ে জানুয়ারি 10 টু মিসেস খোসলা অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট, বিং চেক রিসিভড 17,000। 13 কি বলছে, দ্য চেক অফ মিসেস খোসলা অ্যান্ড কোম্পানি ডিপোজিটেড ইনটু ব্যাঙ্ক, অর্থাৎ যে চেকটা ওখানে পেয়েছিল 17 তারিখ সেই চেকটা তোমার বিজনেসেই রাখা ছিল, সেটা 13 তারিখ জমা পড়ছে, তার মানে তোমার ক্যাশে থেকেই যাচ্ছে, ক্যাশ থেকে চলে যাচ্ছে ব্যাঙ্কে, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, কারণ যে চেকটা তুমি 10 তারিখ পেয়েছো সেটা এমনি রাখা যাবে না, তাহলে সেটাকে আমাকে আপাতত ক্যাশ হিসেবে দেখিয়ে বিজনেসে এন্ট্রি করতে হবে। তারপর যখন আমি 13 তারিখ জমা দিচ্ছি তখন ক্যাশ থেকে ব্যাঙ্কে জমা হচ্ছে, এইভাবে দেখাতে হয়। তাহলে সেক্ষেত্রে আমরা দেখো 13 তারিখে বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট এই জার্নাল করেছি, তাহলে বিং চেক অফ মিস খোসলা অ্যাকাউন্ট খোসলা অ্যান্ড কোম্পানি ডিপোজিটেড ইনটু ব্যাঙ্ক 17,000। 15 তারিখে পেড স্যালারি টু স্টাফ ইন ক্যাশ, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 15 তারিখ দিয়ে বাই স্যালারি অ্যাকাউন্ট 3,000, বিং স্যালারি পেড। 18 রিসিভ এ চেক ফ্রম এ সামন্ত,
কি জার্নাল হয়? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু এ সামন্ত, তাহলে ডেবিট দিকে তাহলে 18 তারিখ দিয়ে টু এ সামন্ত অ্যাকাউন্ট 15,000 বিং চেক রিসিভড। 22-এ এন্ডোর্স এ সামন্ত চেক টু পি কর, তাহলে পি করের কাছে টাকা যাচ্ছে, তার মানে পি কর অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, কারণ ক্যাশ হিসেবে আমার 18 তারিখ জমা ছিল চেকটা, সেই চেকটাই আমি এন্ডোর্স করছি, তাহলে এ সামন্ত অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, হ্যাঁ টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে দেখো এখানে বাই পি কর অ্যাকাউন্ট ডেবিট 18 তারিখ, 22 তারিখে পি করকে আমি এন্ডোর্স করেছি, তাহলে বাই পি কর অ্যাকাউন্ট বিং এ সামন্ত চেক এন্ডোর্সড 15,000। 25-এ সোল্ড গুডস অ্যান্ড রিসিভ এ চেক ফ্রম জি হাজরা, গুড সেল করেছি এবং একটা চেক পেয়েছি, সেল করেছি তার মানে টু সেলস অ্যাকাউন্ট 8,000 বিং গুড সোল্ড অ্যান্ড চেক রিসিভ ফ্রম জি হাজরা। 27-এ ওই জি হাজরার চেকটাই আমি মিস্টার পুরীকে এন্ডোর্স করছি, জি হাজরা চেকই আমি মিস্টার পুরীকে এন্ডোর্স করছি, তাহলে সেমভাবে কিসের জন্য একটা পারচেস করেছিলাম গুডস, তাহলে এখানে তাই বাই পারচেস অ্যাকাউন্ট বিং গুডস পারচেস অ্যান্ড দ্য চেক অফ জি হাজরা এন্ডোর্স টু মিস্টার পুরী 8,000। 29 তারিখে রিসিভ এ বিআরআর চেক ফ্রম আর ভাটিয়া অ্যান্ড ইনক্যাশড ইট, তাহলে আর ভাটিয়ার চেক পেয়েছি এবং সেটা আমি ইনক্যাশ করে নিয়েছি, তাহলে 29-এ দেখো টু আর ভাটিয়া, কারণ আমি ক্যাশ পেয়েছি, বিজনেসে ক্যাশ বেড়েছে তাই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু আর ভাটিয়া, তাহলে টু আর ভাটিয়া অ্যাকাউন্ট বিং এ বিআরআর চেক রিসিভড 5,500। আর লাস্ট 31 উইথড্রিউ ক্যাশ ফ্রম ব্যাঙ্ক ফর অফিস ইউজ, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কারণ ক্যাশ উইথড্র করছো মানে বিজনেসে ক্যাশ বাড়ছে আর ব্যাঙ্ক থেকে টাকা কমে যাচ্ছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তাহলে এখানে আমি 31 দিয়ে জানুয়ারি 31 দিয়ে বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিং ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাঙ্ক, তাহলে যা যা আমাদের ছিল আমি সবটা পোস্ট করে নিলাম, সবটা আমি ক্যাশবুকে লিখে নিলাম। এরপর আমাকে এটাকে ব্যালেন্স করতে হবে, কারণ ওপেনিং ব্যালেন্স এবং ক্লোজিং ব্যালেন্স দুটোই থাকে। ক্লোজিং ব্যালেন্স আমি কি বলেছি, সবসময় ডেবিট অথবা নীল ব্যালেন্স থাকবে, কখনোই ক্রেডিট ব্যালেন্স হয় না, তাই এটা সুবিধা, ক্যাশবুকে সবসময় আমি ডেবিট দিকটাই আগে যোগ করব। ডেবিট দিকটা আগে যোগ করেছি, দেখো আমার টোটাল হয়েছে 85,500, আর এদিক যোগ করে আমার কম হয়েছিল 27,200, এটাই আমাদের ব্যালেন্স। তাহলে 31 দিয়ে ওই মাসের শেষ তারিখ মানে জানুয়ারির 31 দিয়ে বাই ব্যালেন্স সিডি বলে আমি 27,200 করেছি, এবং এই সিডিটাই আমাকে ফেব্রুয়ারির 1 তারিখে বিডি করতে হবে, তাহলে টু ব্যালেন্স বিডি 27,200, তাহলে এইভাবে আমরা ক্যাশবুক করে নেব। খুবই ইজি ক্যাশবুক, কারণ এটা আমরা লেজারের মতনই আমরা দেখতে পেলাম যে আমরা প্রথমে জার্নাল যদি ভেবে নিই তাহলে আমাদের ক্যাশবুকে পোস্ট করতে খুবই সুবিধা হবে, পুরোই লেজারের মতন, এবং আমরা জেনেইছি যে ক্যাশবুক হচ্ছে লেজারের অর্থাৎ দুই তরফা দাখিলা পদ্ধতির একটা দিক, এবং আর একটা দিক আমাদের অন্য অ্যাকাউন্টে তুলতে হয়, তাহলে সেইভাবে ভেবে অর্থাৎ প্রথমে আমরা জার্নাল ভেবে নেব, তারপর সেই অনুযায়ী লেজারে কিভাবে পোস্ট করি সেটা ভেবে নিলেই আমাদের ক্যাশবুক কিন্তু খুবই ইজি হবে। তাহলে এইভাবে আমরা আজকে একটা সিঙ্গেল কলাম ক্যাশবুকের এক্সাম্পল দেখে নিলাম।